আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিতের অনুশীলনী 17 অর্থাৎ পরিসংখ্যানের সকল সূত্র নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে যে সূত্রটি আলোচনা করব সেটা হচ্ছে পরিসর। পরিসর ইকুয়াল টু সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1। সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান ইকুয়াল প্লাস 1। এটা হচ্ছে পরিসরের সূত্র। আমরা পরিসরের সূত্র কখন ব্যবহার করি সেটা একটু দেখে নিই। একটি প্রশ্ন দেখতে পাচ্ছেন নিচে, এরকম বিভিন্ন প্রশ্ন থাকতে পারে, যেরকম তথ্য দেওয়া থাকবে। এখানে দেওয়া আছে 70, 40, 35, 60 এরকম অনেকগুলো তথ্য এখানে দেওয়া আছে। তো বিভিন্ন প্রশ্ন বিভিন্ন রকমের তথ্য দেওয়া থাকবে। এখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে সর্বোচ্চ মান, মানে সবচেয়ে বড় মান কোনটা, সবচেয়ে বড় সংখ্যা কোনটা। আরেকটা হচ্ছে সর্বনিম্ন, মানে সবচেয়ে ছোট মান কোনটা। দুটি মান আমাদের বের করতে হবে, অর্থাৎ সবচেয়ে বড়টা এবং সবচেয়ে ছোটটা বের করার পরে এই সর্বোচ্চ মানের জায়গায় বসিয়ে সর্বোচ্চ নিম্ন মান এর জায়গায় বসিয়ে +1 এগুলোর সাথে ক্যালকুলেশন করলে আমাদের পরিসর পাওয়া যাবে। এখন আমরা দেখব শ্রেণী সংখ্যা কেমনে বের করে। শ্রেণী সংখ্যা হচ্ছে একটা টেবিল যখন আমরা তৈরি করি, ছক তৈরি করি, তো কয়টা সারি হবে, মানে মাঝখানে কয়টি লাইন হবে সেটা বের করতে হবে। তো সেটা সঠিকভাবে বের করার জন্য আমাদের শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হয়। এই সূত্র হচ্ছে পরিসর বাই শ্রেণীব্যাপ্তি। পরিসর বাই শ্রেণীব্যাপ্তি। পরিসর হচ্ছে যেটা আমরা পেলাম একটু আগে, পরিসরের সূত্র দিয়ে যেটা পেলাম সেটা হচ্ছে পরিসর, মানে হিসাব করে যেটা পাবো সেটা পরিসর। তো একে উপরে বসিয়ে দেবো। আর শ্রেণীব্যাপ্তি হচ্ছে আমরা যতটুকু শ্রেণী ব্যবধান নিব, 5, 10 বা কম বেশি হতে পারে, আমরা যতটুকু শ্রেণী ব্যবধান ধরবো সেটা নিচে বসিয়ে হিসাব করলেই শ্রেণী সংখ্যা পেয়ে যাব। আমরা দেখি শ্রেণী সংখ্যা কোনটা। এই যে একটি ছক দেখতে পাচ্ছি, এই যে মাঝখানে 3টি সারি দেখতে পাচ্ছি, 1, 2, 3। উপরের সারি সর্বপ্রথম এবং সর্বলাস্ট, এই দুইটা সকল ছক্কা মানে ছকের জন্য লাগবে, উপরেরটা নিচেরটা। মাঝখানেরটা হচ্ছে হিসেব করে বের করতে হবে কয়টি। এক এক অঙ্কে এক এক রকমের সারি দরকার। এই অঙ্কের মধ্যে 3টি সারি, কোনো অঙ্কে 5টি, 7টি, 10টি আর বেশি হতে পারে। তো কয়টি সারি লাগবে সেটার জন্য আমাদের এই শ্রেণী সংখ্যার এই সূত্রটি ব্যবহার করতে হবে। এখন আমরা গড়ের সূত্র জানব। গড় x বার ইকুয়াল টু সামেশন fi(xi) বাই n। x বার ইকুয়াল টু সামেশন fi(xi) বাই n। এটা হচ্ছে গড়ের সূত্র। এটা আমরা কিভাবে ব্যবহার করব বা কোথা থেকে ব্যবহার করব একটু দেখি। একটি ছক দেখতে পাচ্ছি, আমরা একটি টেবিল দেখতে পাচ্ছি। এই যে শেষের যে কলামটি রয়েছে সামেশন fi(xi), অর্থাৎ যোগফল, এই সমস্তগুলো যোগ করে যেটা পাবো সেটা হচ্ছে সামেশন fi(xi). আর n হচ্ছে এই গণসংখ্যার সমস্ত ওই উপাদানগুলো বা এই মানগুলো যোগ করে যা পাবো সেটা হচ্ছে n। এই সামেশন fi(xi) এটা আর n এর মান, এই দুইটা ভাগ করলেই আমরা গড় পেয়ে যাব। আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সেটা শিখব। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সারণী বা টেবিল তৈরি করার জন্য যা যা লাগবে সেটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি, শ্রেণী মধ্যবিন্দু, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি, fi(ui) কলাম দরকার। অর্থাৎ এই কলামগুলো আমাদের লাগবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। আবার দেখি কয়টি কলাম। শ্রেণীব্যাপ্তি, শ্রেণী মধ্যবিন্দু, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি, fi(ui), মোট 5টি কলাম লাগবে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য 5টি কলাম লাগবে। আমরা দেখি সেই সারণীটি দেখি। এই যে একটা সারণী বা টেবিল, 1, 2, 3, 4, 5, এই 5টি কলাম। এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী। এই 5টি কলাম দিয়ে আমাদের তৈরি করতে হয়। তারপর আমরা দেখি সূত্রটি দেখি, একটু দেখে নেই। সামেশন fi(ui) এটা হচ্ছে টোটাল যোগ করার পরে যা হবে, আর এখানে গণসংখ্যা যোগ করার পরে যা হবে সেটা হচ্ছে n এর মান হবে, n ইকুয়াল টু সেটা হবে। আর এখানে অনুমিত গড় একটা বিষয় আছে। অনুমিত গড়, এই যে শ্রেণী মধ্যবিন্দুর গড়ে যতগুলো মান আমরা দেখতে পাচ্ছি
যে কোনো একটি মানকে অনুমিত গড় হিসেবে ধরবো। আমার যেটা মনে চায় সেটা আমি ধরতে পারি। এবার আমরা সূত্রটি দেখি, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্রটি এই যেটা। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশন এফ আই ইউআই হবে। এখানে এক্স আই, যদি এখানে সূত্রের মধ্যে এক্স আই দেওয়া, এখানে ইউআই দিতে হবে। হয়তো টাইপিং মিস্টেক হয়েছে, এখানে সামেশন এফ আই ইউআই হবে বাই এন ইন্টু এইচ। এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র। অনুমিত শ্রেণী থেকে যে কোনো একটি শ্রেণীর মধ্যমানকে অনুমিত গড় হিসেবে ধরতে হবে। এখানে শ্রেণীব্যাপ্তির কলামকেই অনুমিত শ্রেণী বলা হয়। এই যে আমরা দেখতে পাচ্ছি সারণী বা টেবিল। এখানে এই শ্রেণী মধ্যবিন্দুর গড়ে যে কয়টি উপাদান বা মান রয়েছে, যে কোনো একটিকে আমি অনুমিত গড় ধরবো। আমি যাকে মনে চায়, তবে মাঝামাঝি যে কোনো একটি সংখ্যা ধরাই উত্তম। এখন আমরা মধ্যক নির্ণয় সূত্রটি জানবো। মধ্যক উপাত্ত বা তথ্যগুলো বিজোড় সংখ্যা হলে তাহলে সূত্র হবে n+1/2 তম পদের মান। n+1/2 তম পদের মান। যদি উপাত্তগুলো বিজোড় সংখ্যা হয় তাহলে এই সূত্র হবে। আমরা দেখি, একটি ছক দেখতে পাচ্ছি, সারণী দেখতে পাচ্ছি। এই সবার শেষেরটা দেখি, এখানে হচ্ছে 51 বা 51 কিন্তু বিজোড় সংখ্যা। আর যেহেতু বেজোড়, এই জন্য আমাদের এই সূত্রটি লাগবে, n+1/2 বেজোড়ের জন্য। এবার আমরা দেখি, উপাত্ত যদি জোড় সংখ্যা হয় তাহলে মধ্যক নির্ণয় সূত্র হবে এটা। উপাত্ত জোড় সংখ্যা হলে মধ্যক নির্ণয় সূত্র হবে এটা, n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই 2। এটা হচ্ছে মধ্যক নির্ণয়ের সূত্র যদি জোড় সংখ্যা থাকে। তাহলে দেখি, এই যে একটি সারণী দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে সর্বোচ্চ মানে মোট হচ্ছে 60 বা 60। এটা হচ্ছে জোড় সংখ্যা। যেহেতু এটা জোড় সংখ্যা, এই জন্য আমাদের এই সূত্রটি ব্যবহার করতে হবে। আরেকটি হচ্ছে শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকলে মধ্যক নির্ণয়ের সূত্র। শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকলে মধ্যক নির্ণয়ের সূত্র l+n/2 - fc × h/fm। এটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকলে। আগে যে দুটি সূত্র আমরা বের করলাম, জোড় এবং বেজোড় সংখ্যা, সেখানে শ্রেণীব্যাপ্তি ছিল না, শুধু সংখ্যা ছিল ডাইরেক্ট। আমরা দেখি, এই যে এটা একটি সারণী বা টেবিল, এই শ্রেণীব্যাপ্তির একটি কলাম দেওয়া আছে। শ্রেণীব্যাপ্তি 30 থেকে 35, 34 থেকে 41 শ্রেণীব্যাপ্তি। আর আগে যে দুটি সূত্র বের করলাম, এই কলামটিতে শুধু ডাইরেক্ট সংখ্যা ছিল, কোনো শ্রেণীব্যাপ্তি ছিল না। কিন্তু এই সারণীর মধ্যে শ্রেণীব্যাপ্তি রয়েছে, এই জন্য এই মধ্যক নির্ণয় করার জন্য আমাদের এই সূত্রটি লাগবে। আগের দুটির সূত্রের একটি সূত্র হবে না, মধ্যক নির্ণয়ের এই সূত্রটি লাগবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, মধ্যক নির্ণয়ের সময় যদি উপাত্ত জোড় সংখ্যা থাকে এক সূত্র লাগে, যদি উপাত্ত বেজোড় সংখ্যা থাকে এক সূত্র লাগে, আর যদি শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাকে এখানে, তাহলে এই সূত্রটি লাগবে। প্রচুরক নির্ণয়ের সূত্রটি হচ্ছে এটা, l+f1/f1 + f2 × h। এটা প্রচুরক নির্ণয়ের সূত্র। আমরা একটি সারণী দেখি, এই সারণী থেকে প্রচুরক নির্ণয়ের সূত্র আমরা কীভাবে করব। l হচ্ছে যেটার মধ্যে সবচেয়ে বেশি গণসংখ্যা থাকে, ওইটার উপরে যে শ্রেণী, সেটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। আর প্রচুরক শ্রেণীর নিম্ন মানে ছোট মান, সেটা হচ্ছে l। f1 হচ্ছে এই গণসংখ্যা যেটা বেশি, এই সংখ্যার সাথে তার আগের সংখ্যা বিয়োগ করতে হয়, সেটার মান হবে f1। আর গণসংখ্যা মানে সর্বোচ্চ গণসংখ্যা থেকে তার ডানের সংখ্যা বিয়োগ করলে হবে f2 এর মান। আর h হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, যেখানে যত করে ব্যবধান আছে, অর্থাৎ 10 করে ব্যবধান রয়েছে, তাহলে h এর মান হবে 10 বা 10। আয়তলেখ, আমাদের আয়তলেখ হাট করতে হয় পরিসংখ্যানের মধ্যে। তার কয়টি কলাম দরকার একটি সারণী তৈরি করার জন্য বা টেবিল তৈরি করার জন্য? কয়টি কলাম দরকার, সেটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, গণসংখ্যা কলাম। শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, গণসংখ্যা, এই তিনটি কলাম দরকার। আমরা দেখি, এই যে শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, গণসংখ্যা, এই তিনটা কলাম লাগবে আয়তলেখের জন্য। এবার আমরা একটি বর্ণনা দেখতে পাই, আয়তলেখের ছক কাগজ। আমরা যখন ছক কাগজ আর্ট করব, তারপর আমাদের কিছু লিখতে হয়। যদি আমরা এই লেখাটা লিখতে পারি,
ছক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি ড্যাশ, আমি এখানে ড্যাশ দিয়েছি এই জন্য এক এক অঙ্কে এক এক সংখ্যা এখানে দিতে হয়। হ্যাঁ, এই জন্য আমি ড্যাশ দিয়েছি, অর্থাৎ যে অঙ্কে যেই সংখ্যা দরকার সেটা আমরা এই ড্যাশের জায়গায় বসিয়ে দেব। আর এই পুরোটা যদি আমরা একটু মনে রাখতে পারি তাহলে যে কোনো অঙ্কের জন্য আমার আয়তলেখ করাটা সহজ হবে। অর্থাৎ এই পুরোটাই বসিয়ে দেব, শুধু সংখ্যাটা ড্যাশের জায়গায় বসিয়ে দেব। ছক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি ড্যাশ ঘরকে ড্যাশ একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি ড্যাশ ঘরকে ড্যাশ একক ধরে গণসংখ্যা বসিয়ে আয়তলেখ আঁকা হলো। মূল বিন্দু থেকে ড্যাশ পর্যন্ত ভাঙা চিহ্ন দিয়ে আগের ঘরগুলো বিদ্যমান বোঝানো হয়েছে। এটা আমরা সবাই মনে রাখার চেষ্টা করব, যেভাবে হোক আমরা এটা আয়ত্ত করব, তাহলে যে কোনো আয়ত্ত আমরা করতে পারবো ইনশাআল্লাহ। এবার আমরা গণসংখ্যা বহুভুজ। গণসংখ্যা বহুভুজের জন্য কয়টি কলাম দরকার? শ্রেণীব্যক্তি, শ্রেণী, মধ্যবিন্দু, গণসংখ্যা কলাম। এই তিনটি কলাম লাগবে আমার গণসংখ্যা বহুভুজের জন্য। দেখি, এই যে তিনটি কলাম লাগবে গণসংখ্যা বহুভুজের জন্য। এই টেবিলটা আমাদের আর্ট করতে হবে। এবার আমরা এর বর্ণনাটি দেখি। এই যেখানে বর্ণনাটি রয়েছে, এটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে যে কোনো গণসংখ্যা বহুভুজের জন্য এটা বসিয়ে দিয়ে শুধু সংখ্যাটা ড্যাশের জায়গায় বসিয়ে দিলে হয়ে যাবে। ছক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি ড্যাশ ঘরকে ড্যাশ একক ধরে শ্রেণী, মধ্য, বিন্দু এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি ড্যাশ ঘরকে ড্যাশ একক ধরে গণসংখ্যা বসিয়ে মধ্যবিন্দু সমূহ রেখাংশ দ্বারা সংযুক্ত করে গণসংখ্যা বহুভুজ আঁকা হলো। মূল বিন্দু থেকে ড্যাশ পর্যন্ত ভাঙা চিহ্ন দিয়ে আগের ঘরগুলো বিদ্যমান বোঝানো হয়েছে। এই বর্ণনাটি আমরা সবাই মনে রাখার চেষ্টা করব। এবার অজীব রেখা। অজীব রেখার জন্য কয়টি কলাম দরকার? শ্রেণীব্যক্তি, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। এই তিনটি কলাম লাগবে অজীব রেখার জন্য। এই যে এই টেবিলটার মধ্যে তিনটি কলাম, শ্রেণীব্যক্তি, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, এই টেবিলটি আমাদের লাগবে। অজীব রেখার বর্ণনাটি আমরা দেখতে পাই। ছক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি ড্যাশ ঘরকে ড্যাশ একক ধরে শ্রেণীব্যক্তির উচ্চ সীমা এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি ড্যাশ ঘরকে ড্যাশ একক ধরে ক্রমযোজিত গণসংখ্যা বসিয়ে অজীব রেখা আঁকা হলো। এখানে ওয়াই, এখানে হবে ওয়াই অক্ষ এবং এরপরে যে ড্যাশটা দেখতে পাচ্ছি এখানে ওয়াই দিলেই হবে। হ্যাঁ, এখানে ড্যাশটা না দিলেও হতো। তো যাই হোক, এই বর্ণনাটি আমরা অজীব রেখার জন্য মনে রাখতে পারি, তাহলে যে কোনো অজীব রেখা করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের সূত্রগুলা। এই সূত্রগুলো যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে অধ্যায় 17 অনুশীলনী 17 সমস্ত অঙ্কগুলো করা আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।